শেষ হেমন্তের পর জাফরানিয়াতে নামে প্রবল শীত, তুষারপাত হয় তখন। তবে প্রথম প্রথম বৃষ্টির মাধ্যমে জাফরানিয়ার পরিবেশ জানান দেয় সামনে শীত আসছে। আজকেও বাহিরের পরিবেশ বেশ অশান্ত, ঝড়ো হাওয়া আর বৃষ্টি শীতল করে রেখেছে চারিদিক। রুমের দরজার পাশে দাঁড়িয়ে ছায়া ভাবে, জীবনের কতগুলো সময় পার হয়ে গিয়েছে। তার হাজবেন্ড নিজেকে সর্বস্থানে প্রমাণ করেছে, একজন ভালো স্বামী, একজন ভালো বন্ধু, একজন ভালো প্রেমিক। সবগুলো রূপ নির্ঝরের মাঝে দেখেছে ছায়া। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই কেন জানি না নির্ঝরের কথা একটু বেশি মনে পড়ে তার। সব সময় তার কাছে থাকতে ইচ্ছে করে তার বুকের ভেতরে মাথা দিয়ে সারাটা দিন রাত কাটিয়ে দিতে। কিন্তু কর্মব্যস্ততা থাকার কারণে সবসময় তার পাশে থাকা হয় না। তবু নির্ঝর যে কোনো কাজের ফাঁকে সব সময় ছায়ার খোঁজ নেবে। ছায়া কি করছে কি করছে না সবটা যেন সে পাই হিসাব রাখে। ছায়া ভাবে, এত সুখ তার সত্যি কাম্য ছিল কি? ছায়া মৃদু হাসে। যেদিন তাদের বিয়ে হয় সেদিন ছায়া এত বেশি কান্না করেছিল, সময়টার কথা মনে পড়তেই এখন যেন হাসি পায়। তখন দুঃখ লাগতো। বাড়িতে বসে সিনিয়রদের দেওয়া বইয়ের পাতায় হাত বোলাচ্ছে ছায়া। নির্ঝর সেই দিন ছায়াকে বাড়িতে রেখে যাওয়ার পর কেটে গেছে এই 25 দিন। নির্ঝরের দেখা পায়নি ছায়া, তবে টিভিতে নির্ঝরকে রোজ দেখে ছায়া। সেই সাথে সে এটাও দেখে সবার চোখে নির্ঝরের যে দেশের প্রাণ। ছায়া বড্ড রাগ হয়, দেশ প্রধান তার সঙ্গে এমন কেন করলো। বইতে মাথা রেখে চোখ বন্ধ করে ছায়া। হঠাৎ করে ঘাড়ে কারোর স্পর্শ পায় সে। চোখ খুলে ওপরে তাকাতেই দেখে প্রেসিডেন্ট সাহেব তার সামনে। এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ায় ছায়া। আপনি? ভয় কেন পাচ্ছ? ইয়ে মানে, আপনি এখানে কেন? কেন, আমার কোথায় থাকা উচিত? কোথাও না, চলো আমার সাথে। কোথায় যাব? আমরা বিয়ে করব। কথাটা বলে নির্ঝর ছায়ার হাতটা ধরে টেনে রুম থেকে বের করে। ছায়া নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে করতে বলে, না ছাড়ুন, আমাকে ছেড়ে দিন, যাব না, কোথাও যাব না, বিয়ে করব না আমি। ছায়া লক্ষ্য করলো তার মা, বাবা, বোন কেউই নেই আশেপাশে। ছায়ার মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। আমার বাবা, মা, আপু কোথায়? কোথায় ওরা? ছাড়ুন আমাকে। কোথায়, কি করছেন ওদের সাথে? ছায়ার বাম হাতের নখ দিয়ে নির্ঝরের হাতে খামচি দিয়েছে এত জোরে যে ছায়ার নখের দাগ বসে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে যায়, ছায়াকে ছুঁড়ে মারে গাড়ির ভেতর। গাড়ির অপর পাশের জানালায় মাথাটা বাড়ি খায় তার। ছায়া মাথাটা ধরে বসে পড়ে। নির্ঝর পাশে উঠে দরজাটা লাগিয়ে গাড়ি স্টার্ট করতে বলে। ছায়া এদিকে ওদিকে তাকিয়ে নির্ঝরের হাত ধরে ওকে ছেড়ে দিতে বলে। নির্ঝর কিছুই বলে না, শান্ত হয়ে ছায়াকে কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। শান্ত হও বিবিজান, তোমার ভবিষ্যৎ আমি, তাহলে কেন আমার থেকে পালাবা? আজ না হয় কাল, আমাদের তো বিয়ে হতোই, তাহলে আজকে হলে সমস্যা কি? শান্ত হও। ছায়া দূরে সরে আসতে আসতে বলে, আপনি একটা জানোয়ার, ছাড়ুন আমাকে। মা বাবার কোথায় রেখেছেন? বিয়ে করব না আপনাকে। কতটা নিয়ন্ত্রণ করা যায় নিজেকে। একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয় ছায়ার গালে নির্ঝর। এতে করে ছায়া ভয় পেয়ে যায়, ব্যথা পেয়েছে এই বোধহয় প্রথম হাত তুলেছিল তার গায়ে। এরপর পার্কে একদিন। তবে ছায়া যে পরিমাণ তাকে জ্বালিয়েছে, শর্ট টেম্পার লোক হলে হয়তো অনেকগুলো থাপ্পড় খাওয়া লাগতো তার। থাপ্পড় খেয়ে ছায়া নিজেকে এক কোণায় গুটিয়ে নেয়। প্রথমবার চৌধুরী ভিলাকে নিজের চোখের সামনে দেখে অবাক হয় ছায়া। সেই দিন এই ভিলায় সবার অচেনা মুখ ছিল তার কাছে। নির্ঝরের হাত ধরে প্রবেশ করেছিল চৌধুরী ভিলায়। ভেবেছিল জীবনে হয়তো এখানেই শেষ, কিন্তু এই মানুষটাই যে তার জীবনের নতুন শুরু, এটা কি সে জানতো ছায়া? জানতো না। হঠাৎ কারোর ঠান্ডা হাত পেটের ওপরে পড়তেই অতীতের স্মৃতি থেকে ছায়া বর্তমানে ফেরে। একটু কেঁপে ওঠে। নির্ঝর নিজের ওষ্ঠ জোড়া ছায়ার কাঁধে রাখে। আমার বাবুর আম্মু কি করছে? চলে এসেছেন? হ্যাঁ।
ছায়ার পেটটা অনেকটাই বড় হয়েছে। নির্ঝরের দুই হাতের মাঝে এখন আসে না। নির্ঝর ছায়াকে ফিরিয়ে হাঁটু ভাঁজ করে মাটিতে বসে। ছায়া পেটে কান রাখে। আমার বাবুটা কি করে? পাপা তোমার জন্য অপেক্ষা করছে বাবু। নির্ঝর ছায়ার মাথায় হাত রাখে। খুব অপেক্ষা পাপার। বাবুর জন্য? হুম। তাহলে বাবু আর বাবুর আম্মুর জন্য পাপা কি নিয়ে এসেছে? অনেকগুলো চকলেট। ওয়াও, তাই? হ্যাঁ। ছায়া কুঁজো হয়ে নির্ঝরের কপালে চুমু খায়। নির্ঝর তাকিয়ে আছে ছায়ার দিকে। নির্ঝর অবাক হয়ে ছায়ার কাণ্ডে। ছায়া নির্ঝরের গালের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করছে। কি হয়েছে? ছায়া মৃদু হেসে উত্তর দেয়, কিছু না, ভালোবাসা পাচ্ছে। তাহলে ঠিকঠাক করে পাওয়া উচিত। ছায়া ভুরু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সে নির্ঝরের নিচে চলে এসেছে। নির্ঝর ওর ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরেছে। বাম হাত পেটে রেখে হাত বুলাচ্ছে। পাপ্পা, মাম্মা এবং বেবি দুজনকেই ভীষণ ভালোবাসে। সন্ধ্যার দিকে ছায়া লিভিং রুমের সোফায় বসে বসে বাদাম খাচ্ছিল। অনু এসে ছায়ার পাশে বসেছে। অনুকে দেখে বেশি ভালো মুড ঠেকছে না। ছায়া জিজ্ঞেস করে, কি হয়েছে? ধুর, ভাল লাগে না। তোমার দেবর আস্ত একটা সান্ডা। ছায়া ছায়া শব্দ করে হেসে দেয়। সান্ডা কেন? সান্ডা যেমন হালাল কিন্তু দেখলে রুচি হয় না, তোমার দেবরও ঠিক অমন হালাল কিন্তু রুচিই হয় না। ছায়া এবার শব্দ করে হেসে দেয়। ও মা, এগুলো কি বলো? কি সব উদাহরণ তোমার কাছে? মা গো, আমার পেটে ব্যথা হচ্ছে হাসির জন্য। থাক, এত হেসো না। পিচ্চি মাম্মাটা কেমন আছে? অনু হলো এক আদুরে চাচি, যে কিনা ছায়াকেই বাচ্চা বানিয়ে দিয়েছে। ছায়ার গাল টানা থেকে শুরু করে সব আদর বাচ্চার মতো করে সে ছায়াকে দেয়। যেন ছায়ার পেটে বাবু নয়, ছায়া হলো গোটা একটা বাবু। ওদের কথার মাঝে নির্ঝর সেখানেই উপস্থিত হয়। অনুকে ছায়ার পেটের সাথে চুমু করতে দেখে পাশে এসে বসে। এভাবে কি অনুভব করা যায়? হ্যাঁ। আপনি জানেন ভাইয়া, আমার মতো তো মনে হয় না। ছায়া নিজেই একটা বাচ্চা। এমন সময় অয়ন মুখ ফুলিয়ে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে বসে। অয়নকে দেখে অনু ভেঙচি কাটে। ছায়া অনু আর অয়নকে দেখছে। হয়েছেটা কি সেটা বের করার চেষ্টা করছে। নির্ঝরও বুঝতে পেরেছে ওদের ভেতরে ঝামেলা হয়েছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। ছায়া নির্ঝরের দিকে তাকায়। অয়ন, বলো ভাই, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? আমার মন খারাপ থাকলে কার কি বলো? কেউ তো আর আমাকে ভালোবাসে না, সবাই শুধু নিজের কথাই ভাবে। নিজের কথা কে ভাবলো? সবাই ভাই, তুমি বুঝবা না আমি যে কি কষ্টে আছি। ভাইয়া, আপনার ভাই যদি এত কষ্টে থাকে তাহলে বলে দিন, কষ্ট সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে আসতে, আর কষ্টই লাগলো না। ভাই, তুমি বলে দাও, একবার এই বাড়িতে আমার জন্য যে বেনারসি পরে এসেছে সে বের হবে সাদা কাফনে। আমার জীবন থেকে কারোর ছুটি নেই। এসব কথা এরপর বলে খবর আছে। ছায়া আর নির্ঝরের মাঝে ওদের ঝগড়া উপভোগ করছে আর ভাবছে, পপকর্ন হলে বেশ ভালোই হতো।